সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্নাতারা যশোয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন মতাবলম্বীর প্রতি আক্রমণ, নারীদের সম্ভ্রমহানি ও মানুষকে হেনস্থার প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ব্যক্তিগত আক্রমণ ও অশালীন বক্তব্য প্রচার বিষয়ে বিএনপি ও এনসিপির মতো বিভিন্ন দল থেকেও একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করে মাঝে মধ্যেই। অনাকাঙ্ক্ষিত এমন বক্তব্যের জন্য দলীয় পর্যায়ে সতর্কীকরণ নোটিশের প্রমাণও আছে। শুধু রাজনৈতিক নেতাকর্মী নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গ্রুপ বটবাহিনী নামেও পরিচিতি পেয়েছে অশালীন বক্তব্যের জন্য। রাজনৈতিক আক্রমণে ভাষার অপব্যবহার ও সাম্প্রতিক রাজনীতি নিয়ে আজকে সম্পাদকীয় ভিন্নমত দমনে প্রযুক্তির ব্যবহার। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আনিস আলমগীর, সাংবাদিক ও কলামিস্ট। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামাতে ইসলামী, ঢাকা মহানগর দক্ষিণ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা। রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ। নতুন দেশ করতে সবাইকে গণভোটে উদ্বুদ্ধ করার তাগিদ প্রধান উপদেষ্টার। আইসিইউতে বেগম জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ। সর্বোচ্চ সেবা নিশ্চিত কাজ করছে মেডিকেল বোর্ড। যে কোনো প্রয়োজনে নেওয়া হতে পারে বিদেশে। বিএনপির মতো পরিকল্পনা দিতে পারেনি কেউ। ধানের শীষকে জয়ী করে দেশ রক্ষার আহ্বান তারেক রহমানের। স্বৈরাচারী আমলের গুম খুন আর ফিরতে না দেওয়ার প্রত্যয়। পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ। ভোট করলেও চূড়ান্ত হয়নি দল। ১২৫ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির। অন্য দলের বিদ্রোহীদের স্বাগত জানানোর ঘোষণা। এবং ইন্টারনেট বন্ধ করে গণহত্যা আড়ালের মাস্টারমাইন্ড জয়। বিদেশি নাগরিকত্ব নিলেও বিচারে বাধা নেই বলছে প্রসিকিউশন। বিদেশি আইনজীবী নিয়োগ চান সালমান আনিসুল। দর্শক, দেখছিলাম প্রধান শিরোনাম। যাচ্ছি আলোচনায়। আনিস আলমগীর, আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। আমাদের আরো একজন অতিথি আমাদের মধ্যে এসে পৌঁছাননি, হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছাবেন। আমরা কথা বলছিলাম শুরুতে যেমনটা, যে ভিন্ন মত দমনে বর্তমান সময় যে পরিমাণে প্রযুক্তির ব্যবহার, না ঠিক অপব্যবহার হচ্ছে, একটা টার্ম ব্যবহার করা হচ্ছে বট বাহিনী, সেটা যেভাবে হচ্ছে, এই যে রাজনীতিতে প্রযুক্তির এই ব্যবহার, ভিন্ন মত দমনে প্রযুক্তিকে এইভাবে ব্যবহার করা যায়, এই যে উত্থান, ম্যাসিভ একটা উত্থান ঘটলো, কিভাবে দেখেন এটাকে? এটা তো নতুন করে ঘটেনি। আমার মনে হচ্ছে এটা ইন্টারনেট আসার পর থেকে হয়েছে, এবং এই ধরনের গুপ্ত আইডি দিয়ে গুপ্ত বাহিনীর এই যে আক্রমণ, সেটা সবসময় চলে এসেছিল। কিন্তু ইলেকশনকে কেন্দ্র করে বা ৫ আগস্টের পরে বলবো, বিশেষ করে এটা এমন পর্যায়ে হয়েছে, এটা মহামারী আকার ধারণ করেছে। এবং এই মহামারীর প্রধান আরেকটা কারণ হচ্ছে ৫ আগস্টের আগে আপনি যখন এই ধরনের ঘটনা ঘটতো, প্রধানমন্ত্রীকে বা অন্য কাউকে বা ব্যক্তি পর্যায়ে আমাকে গালি দিল, এগুলোর জন্য আমরা আদালতে যেতে পারতাম। কিন্তু বিশেষ স্বাধীনতা পাওয়ার পর এখন এগুলোকে ওই আদালত আর গুরুত্ব দিচ্ছে না, এবং এই আইনটাকেও সংশোধনী করা হয়েছে। বিশেষ স্বাধীনতাটা কারা দিল, কিভাবে? বিশেষ স্বাধীনতা ওই যে ৫ আগস্টের পরে, যে এই স্বাধীনতা পাওয়ার পর মনে করছে যে সোশ্যাল মিডিয়া এখন যা ইচ্ছা তা লেখা যায়। আগে শেখ হাসিনাকে গালি দিলে যেমন মামলা হয়ে যেত, বা কোথাও কোনো একটা কটূক্তি করেছে তার জন্য জেল হয়ে যেত। ওইটা যেমন এক্সেসিভ ছিল, এটা অতিমাত্রায় ছিল। এবং ওই আইনের ওই আইনের বদলতে সাংবাদিক সহ নানা পেশার মানুষকে আপনার নির্যাতন করা হয়েছে। বিশেষ করে সাংবাদিকদের তো এটা চোখে পড়ার মতো, কারণ সে তার সাংবাদিকতা করতে গিয়ে আরেকজনের পক্ষে যাবেই, কিন্তু ওইটাকে ডিজিটাল আইনে নিয়ে গেছে, সাংবাদিকতাকে ডিজিটাল আইনে নিয়ে গেছে। আপনি সোশ্যাল মিডিয়ায় যেটা করছে সেটা যদি আপনার অপছন্দ হয়, সেটার জন্য আপনি আশ্রয় নিতে পারেন, কিন্তু সাংবাদিকতাকে যখন আপনি ডিজিটাল আইনে নিয়ে যান, তখন এটা একটা আতঙ্ক সৃষ্টি হয়। বিগত সরকার সেই কাজটা করেছিল। এই আতঙ্কের কারণে অনেক জায়গায় সাফারার হয়েছে এবং এই আইনটার অপব্যবহার হয়েছে। কিন্তু এই ৫ আগস্টের পরে এই আইনটা বিলুপ্ত প্রায়। এখন আমার বিরুদ্ধে প্রায় ব্যাপারটা এমন যে আইন আছে, আইনের ব্যবহারটা ঠিকভাবে হচ্ছে না, এবং এটাকে এখন যেভাবে তৈরি করা হয়েছে, এটা দাঁত ভেঙে দিয়ে করা হয়েছে।
তাতে করে আমি আমার রিসেন্ট অভিজ্ঞতাতে বলি, আমি একটা মামলা উকিলকে বললাম যে কিছু সোশ্যাল মিডিয়া আমার বিরুদ্ধে কিছু ইয়ের জন্য। তো ও বলল যে ভাই আমি তো ঠিক আছে দিচ্ছি, কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে না। তো ওইটা কোন মাসে হবে কি হবে এটার কোনো পাত্তা নাই। এ বলল যে নতুন আইনের কারণে এটার কোনো অকার্যকর অবস্থা। তো আপনি এটা মামলা করলো কি না করলো কি এমন কিছু হচ্ছে না এখানে। তো এখন ডিবিতে যায় এগুলো। আপনি যদি আবেদন করেন কোনো কারণে কোনো থানায় বা কোথাও, ডিবিতে যাচ্ছে, ডিবিতে গিয়ে এগুলার ফয়সালা হয়। ভেরি রিসেন্টলি আপনি দেখেছেন যে ডাকসুর ভিপি সহ আরও কয়েকজন ডিবিতে গিয়ে এ ধরনের দিয়েছে। তারা দিয়েছে মিম, তারপর কার্টুন, এই জাতীয় কার্যক্রমের জন্য তাদেরকেও নিন্দা করা হচ্ছে যে আপনারা এটা করলেন কেন, আপনারা এগুলো তো সাধারণ বিষয়। আমিও মনে করি ঠিক কার্টুন বা মিম এগুলোর জন্য তো কাউকে আদালতে নিয়ে যাওয়া ঠিক না, কিন্তু এটাও তো ঠিক। আবার আমাকে নিয়ে কার্টুন করছে, সেই কার্টুন আপনি করেন, আমি মোস্ট ওয়েলকাম করি, আমার 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 এগুলো ভালো লাগে কেউ যদি কার্টুন করে। কিন্তু কার্টুনকে আপনি বিকৃত করে গালাগাল করছেন, আবার ওই বিশেষ ব্যক্তির বিশেষ আপনার সম্মানহানি করা না, হচ্ছে। সম্মানহানি না। আপনি কার্টুনটা আপনার শিল্প সত্তা দিয়ে করছেন না, আপনি করছেন আরেকজনের ফরমাইশে হয়ে। প্যারিসে পলাতক এক ইউটিউবারের নির্দেশে আমার বিরুদ্ধে করছে, যে কার্টুন করছে। তাহলে আমি তো এটা শিল্পীর স্বাধীনতা মনে করি না। তো তাহলে এই জাতীয় যদি কার্যক্রমগুলো যদি এই জাতীয় হয়, তাহলে সেটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। আমি তাকে যে আর্টিস্ট, আমি তাকে ওয়েলকাম করতাম, কিন্তু আমি যখন দেখছি যে সে দাদা কেমন হলো, দাদা কি হয়েছে, দাদা দিয়েছি, অশ্লীল ভাষায় করছে সে শিল্পী, তখন তাকে তো আমার শিল্পী গণ্য করতে হচ্ছে না। তাকে তো আমার মনে হচ্ছে যে একটা অ্যাক্টিভিস্ট, একটা রাজনৈতিক দলের বা কারো না কারো সে গোলামির জন্য এই কাজটা করছে বা অর্থের বিনিময়ে করছে। তো এই শিল্পসত্তা তখন আর থাকে না। তো ডাকসু ভিপিও যদি এই জাতীয় কার্যক্রমের জন্য করে থাকে, আমি এটাকে ওয়েলকাম করি। কিন্তু আমি মোটা দাগে বলবো যে আমরা এত অসহিষ্ণু হওয়া উচিত না শিল্পীদের প্রতি। আমি যেমন ওই শিল্পীকে ব্লক করে দিয়েছি, যা তোর যা ইচ্ছা কর গিয়া, এটা দামের, তোর এখানে শিল্প নেই। শিল্প থাকলে আমি দেখতাম এবং আমি নিজেও শেয়ার করতাম। আমি ভেরি রিসেন্টলি দেখলাম, আপনি দেখছেন 5 আগস্টে পরে তারেক জি একটা কার্টুন শেয়ার করেছে, তাকে নিয়ে করা হয়েছিল। দ্যাটস ওয়েলকাম। এটাই হওয়া উচিত। এই আমাদের সময় শিশির দা এই ধরনের কার্টুন করতেন, শিশির ভট্টাচার্য বাংলাদেশের একটা বিখ্যাত কার্টুনিস্ট, সে আর নাই। তো আমি যে জায়গায় আমরা আসছিলাম, যে যে অভিযুক্ত যেভাবে যেভাবে আপনাকে সোশ্যাল মিডিয়া আক্রমণ করছে, তার প্রতিকারটা চলে গেছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধেই অভিযোগটা, এক একটা রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ করছে যে তাদের একটি নির্দিষ্ট বট বাহিনী আছে যেটা ব্যবহার করে অন্য রাজনৈতিক দলগুলোকে হেনস্থা করা হচ্ছে। হ্যাঁ, রাজনৈতিক দলগুলো এগুলো আসলে কিভাবে ব্যবহার করছে, কিভাবে এটা আয়ত্ত এটা করবে? এটা আজকে আপনি জামাত আমিরের রেফারেন্স দিলেন। আমি উনি যেই উদ্যোগ নিয়ে এটা করেছেন, যে বক্তব্য দিয়েছেন, আমি এটাকে ওয়েলকাম করি, আমি অ্যাপ্রিসিয়েট করি। উনি যে সোশ্যাল মিডিয়া এই সমস্ত নোংরামির বিরুদ্ধে কথা এটা কি বলেছেন, কিছুটা আত্মসমালোচনাও হলো? সেই জায়গায় আসতেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে উনাদের লোকেরা এগুলো করে নিচ্ছে, উনাদের বটবাহিনী এগুলো করছে, এবং উনাদের ছাড়াও বিএনপির কিছু লোকও করছে। এরা আওয়ামী লীগের তো করছে, আওয়ামী লীগ তো আগে থেকে এটাতে এক্সপার্ট, তারাও করে। তো প্রতিপক্ষকে আক্রমণ, কিন্তু আমরা দেখছি যে 5 আগস্টের পর থেকে বিএনপি জামাতেই প্রতিপক্ষকে আক্রমণ বেশি করছে, এবং এনসিপির কিছু লোকও এখানে জড়িত হয়েছে। এখন তারা নিজেরা, শেখ হাসিনা তো নাই, তারা পরস্পরকে কাদা ছোড়াছুড়ি করছে, কারণ প্রতিপক্ষ তাদের চেঞ্জ হয়েছে, গোল পোস্ট এখন চেঞ্জ হয়েছে, শেখ হাসিনা এখন নোবডি হয়ে আছে তাদের কাছে। তো তারা এখন নিজেরা করছে এগুলা, নিজেরা একে অন্যকে দোষারোপ করছে। এবং জামাতের আমিরকে আরও একটা বিষয় খেয়াল রাখা উচিত, যে ওনার দলের বটবাহিনী নিশ্চয়ই করছে, এটা ওনার নজরে আছে কিনা আমি জানি না, কিন্তু যেটা ওনার সবচেয়ে বেশি নজরে থাকা উচিত সেটা হচ্ছে যে প্যারিস এবং নিউ ইয়র্ক থেকে পলাতক ইউটিউবাররা উনার হয়ে জামাতের পা চেটে চেটে এই যে অন্যদেরকে গালাগালি করছে। একদিকে জামাতের পা চাটছে, আবার অন্যদিকে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে তারা ঘায়েল করছে, এবং সেটা জামাতের হয়ে, যেহেতু সে জামাতের জ্যাকেট গায়ে দিয়ে এগুলো করছে, তাহলে এই জামাত আমির বলতে পারেন যে তারা তো আমাদের কেউ না, কিন্তু আপনাকে তো চেটে চেটে ভিডিও বানাচ্ছে। যখন কিন্তু জামাত কখনো বলেওনি তারা আমাদের কেউ। আমাদের সেটাই, যারা বলতে পারে যে তারা আমাদের কেউ কেউ বা আমাদের কেউ না, এটা বলতে পারছে না, কিন্তু তাদের সমস্ত কার্যক্রম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অ্যালাইন। জামাত যে পলিসি নিয়ে চলাচল করে,
যে স্বাধীনতা পক্ষ শক্তিকে যেভাবে আক্রমণ করে, দেশে তাদের বটবাহিনী যেগুলো আছে যেভাবে করে, ঠিক একইভাবে বিদেশে অবস্থানরত এই সমস্ত পলাতক ইউটিউবাররা তাদের এই ভাষাটা ইউজ করছে এবং অতি নোংরা, বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে বোধহয় অতি এবং অতি জঘন্য করে দিয়েছে এরা। এদের কারণে সোশ্যাল মিডিয়াতে ওরা যেভাবে আরেকজনকে গালি দিতে পারে, অতি সহজে মা মাসি ধরে গালি দিতে পারে, আমাকেও দিয়েছে। আমার মা ধরে গালাগালি করেছে প্যারিসে পলাতক যে যে আছে যে ইউটিউবার, যাকে পাকি বীর্যে জন্ম বলে আবার অন্যেরা গালি দেয়। তো এই যে এরা এরা এমন সোসাইটি তৈরি করেছে যে একজনকে আরেকজন গালি দেওয়া খুব ইজিলি ব্যাপার। এবং আমার নিজেরই লজ্জা লাগে তার সম্পর্কে কথা বলার জন্য। তাকে আমি মনে করেন 7-8 বছর থেকে চিনি, কথা হয় মাঝে মাঝে, ইদানিং কথা হয় না, এখন কথা হওয়ার মতো কথা না, কারণ সে এমন নোংরামিতে চলে গেছে ভিউ ব্যবসার জন্য। এগুলো সব অনলি ফর ভিউ ব্যবসা। তার ওইখানে আপনি কমেন্ট করবেন মানে তার ভিউ বাড়তেছে, তার ভিউ বাড়া মানে তার মাসে 30-40 লক্ষ টাকা ইনকাম হচ্ছে। তো এরা বাংলাদেশের মধ্যে গোলযোগ লাগিয়ে বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র বানিয়ে এরা এটা করতে চায়। এরা যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হয়ে যাচ্ছে, ডক্টর ইউনূস যে ইলেকশন দিচ্ছে, এটাও কিন্তু এদের একটা মানসিক কষ্ট হয়ে যাচ্ছে। হায় হায়, তাহলে দেশ অস্থিতিশীলতা দেশ থেকে যদি চলে যায় তাহলে আমাদের ভিউ ব্যবসা কিভাবে হবে? আমরা তো এগুলা করে চাটবো, একবার জামাতের পক্ষে চাটবো, একবার বিএনপিকে চাটবো, এই করে করে তো আমাদের ব্যবসা। তো এই যেটা বলছিলাম, তো এই অসভ্যতাটা থেকে আমাদের সোশ্যাল মিডিয়াকে রক্ষা করার জন্য সরকার যে পদক্ষেপ নেওয়া উচিত সেটা নেয় নাই। আপনি জিজ্ঞেস করতে পারেন সরকার কিভাবে নিতে পারে, সারা ওয়ার্ল্ডে এটা নেওয়া হচ্ছে। আপনি যখন কোনো একটা ইউটিউব চ্যানেল, যখন সোসাইটির জন্য আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন, আপনি সোসাইটিতে নগ্নতা ছড়াচ্ছেন, এবং নারী, আপনি শুরুতে বলছিলেন যে নারীদের, বিশেষ করে নারীদের, মাদের নিয়ে যে সমস্ত অসভ্যতা, আজকে আপনার সাথে মিলছে না, আপনার সাথে আমি কথা বলছি, ব্যক্তি পর্যায়ে আক্রমণ শুরু হয়ে গেল। আপনার টেলিভিশনকে বলবে এই এই রিপোর্টার, এই প্রেজেন্টারকে আমি এখানে দেখতে চাই না আমরা, এবং তার সাথে অমুকের সম্পর্ক আছে, যেটা আপনি দেখেছেন বিশেষ এইভাবেই চলতেছে। ভেরি রিসেন্টলি যমুনা টিভির একজন প্রেজেন্টারকে এইভাবে নগ্নভাবে আক্রান্ত করেছে। আমি আবারও যমুনা টিভিকে ধন্যবাদ জানাবো যে তারা ওই প্রেজেন্টারকে অ্যাফোর্ড করেছে, তাকে প্রেজেন্ট করতে দিয়েছে, এবং তারা এই প্রেজেন্ট করতে দেওয়া মানে হচ্ছে 2 গালে 4 চট মারা ওদেরকে, যে তোরা হচ্ছিস রাস্তার প্রাণী, তোরা একটা টেলিভিশন কিভাবে চলবে সেই অধিকার তোদের নাই এই সম্পর্কে মন্তব্য করার। এখন আপনাদের উপরও যখন এই ধরনের হামলা আসবে, এই ধরনের নগ্ন হামলা যারা করতে চায়, আপনারাও যদি সেখানে যদি ইয়ে করে দেন, মানে নতজানু হয়ে যান, তখনই এরা এই সুযোগটা পায়। এরা যদি এই নতজানু হওয়া যদি বন্ধ করে টেলিভিশনগুলো, আমি আপনাদের বলছি মানে সমগ্র ইন্ডাস্ট্রির কথা বলছি, বন্ধ করে, তাহলে দেখবেন দে আর নো বডি। আমি কয়েকজন রাজনৈতিক নেতার সাথে কথা বলেছি, বিএনপি নেতাদের সাথে কথা বলেছে ওরা মানে কিছু আমাকে অশ্লীল ভাষায় ইয়ে বলেছে। ওরা কে? ওরা কে? ওদেরকে তো আমাদের গণার কোনো টাইম নেই, এবং ইলেকশন আসলে এগুলো ভেসে যাবে। তো এই জন্যই আমি দেখেছি যে ইলেকশনের পরে এদের যে নিজেদের অস্তিত্ব রাখা কঠিন হয়ে যাবে, সেজন্য এরা নোংরামি, চরিত্র হনন, এবং তাদের প্রতিপক্ষ যারা আছে সোশ্যাল মিডিয়াতে যারা সত্য কথা বলে তাদেরকে ওরা আক্রমণ করে। তাদের কোনো যুক্তি নাই, যুক্তি দিয়ে আক্রমণ করা তাদের ক্ষমতা নাই। তো তারা কি করতে পারে? অশ্লীলতা ছড়ানো, চরিত্র হনন, এই দুইটা। আরেকটি বিষয়, রাজনৈতিক নেতাকর্মীদের শুধু অনলাইনের না, অফলাইনের যে তাদের ভাষা, কিছু কিছু ক্ষেত্রে আপনার হয়তো বা লক্ষ্য আপনিও করেছেন যে কিছু কিছু ক্ষেত্রে তাদের ভাষাগুলো এমন হয়, যদি একটু উদাহরণ দিয়ে বলি, যে একজন বিএনপি নেতা বলেছিলেন বিএনপি নেতারা যদি একত্রে, শব্দটি না বলছি, কিছু একটা করেন তাহলে তারা সবাই বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। তারপরে জামাতের ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছিলেন যে এনসিপির উদ্দেশ্যে যে জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিয়েন না। ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেছিলেন যে দাড়িপাল্লাকে আটকে রাখা যাবে না, হাসরের ময়দানে এই দাড়িপাল্লা থাকবে, ধানের শীষ নৌকা থাকবে না। এরকম অনেক মন্তব্য অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীদের আমরা করতে দেখি। তো রাজনৈতিক দলের মধ্যে এই মন্তব্যগুলো, ভাষার যে ব্যবহার, এটা আসলে কতটা মার্জিত হচ্ছে কিনা? ভাষার আরেকটু শালীনতা হওয়া উচিত, কিন্তু যে কথাগুলো রেফারেন্স দিলেন, আমি প্রথম রেফারেন্সটা ছাড়া কিছু কথা আছে, বাকিগুলো আমার মনে হয় যে রাজনৈতিক রেটরিক এগুলো হয়, বক্তৃতার মাঠে এগুলো হয়,
এর আগে আওয়ামী লীগ নেতারাও এই ধরনের অশ্লীল কথা ইভেন বেগম জিয়ার উদ্দেশ্যেও বলেছেন, আমি নিজ কানেও শুনেছি। ও বেগম জিয়ার উদ্দেশ্যে মানে প্রবীণের নেতারা বলেছেন যে খুব বাজে বাজে ভাবে। তো যখন তারা ক্ষমতায় যারা যখন থাকে তখন এই ধরনের অশ্লীল বাক্য তারা করতে পারেন। তো এখন যারা করছে তারাও মনে হচ্ছে যে ক্ষমতায় আছে, তাই অন্যদেরকে কেয়ার করছে না। তারা অন্যদেরকে কেয়ার করছে না বলে দেখবেন যে এখন আবার আওয়ামী লীগের বিরুদ্ধে তারা এই ধরনের অশ্লীল বাক্য বলে। শেখ হাসিনা এবং মোদিকে নিয়ে যত অশ্লীল বাক্য গত ১.৫ বছরে হয়েছে, আমার তো মনে হয় না সারা বাংলাদেশে কারো বিরুদ্ধে এটা হয়েছে। কিন্তু সরকার কি এগুলাকে প্রিভেন্ট করার কোনো উদ্যোগ নিয়েছে? সরকার কি মনে করে? সরকার তো মনে করে যে শেখ হাসিনাকে গালি দিলে আরো ভালো, আরো গালি দিক, এই জাতীয় মেন্টালিটি সরকারের। কিন্তু সরকার মনে করে না যে এটা আমার উপর একদিন আসবে। এই মেন্টালিটি, এই কালচার যদি আমাদের এখানে প্রিভেল করে তাহলে এইটা সোসাইটিকে নষ্ট করবে। আমি আপনাকে এর আগে বলছিলাম যে কিভাবে আমরা প্রতিকার করতে পারি। এটার প্রতিকারের একটাই উপায়, আপনি যেই সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করছেন সেটাকে বাংলাদেশে বিটিআরসি দিয়ে বিআরটিএ দিয়ে, এটা কি নাম, বিটিআরসি দিয়ে বন্ধ করে দেওয়া। এবং সারা ওয়ার্ল্ডে কিন্তু এই নিয়ম আছে, আমেরিকা থেকে শুরু করে আমাদের পার্শ্ববর্তী দেশে তো এটা হওয়ার হামেশাই হচ্ছে। ইভেন আমাদের ইউটিউবার কিছু আছে, তাদেরটাও ওরা বন্ধ করে দেয় যদি সেটা ভারত বিদ্বেষী এবং ডেলিভারেডলি ভারত বিদ্বেষী। বা তো পলিটিক্যালি আমি কত সমালোচনা করছি এবং করতেই পারি, কিন্তু একটা রাষ্ট্রকে আক্রমণ করে একটা ইভেন পাকিস্তানের বিরুদ্ধে আমাদের এখানে অনেকে গালাগালি করে। কেন রে বাবা, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, তারা তিনটা স্বাধীন রাষ্ট্র, তারা স্বাধীনভাবে এখন থাকবে, তার সার্বভৌমত্ব নিয়ে থাকবে। একটা আরেকটা রাষ্ট্র প্রতিবেশী, তোমরা একটা সার্কের সদস্য এবং একজন আরেকজনকে স্বীকৃতি দিয়েছ, তো একটা আরেকটা স্বীকৃতি দেওয়া রাষ্ট্রকে কিভাবে এই সমস্ত নোংরা কথা বলে। আমি এখানে প্রসঙ্গক্রমে বলি যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পাচ্ছিলাম যে পাকিস্তানের পতাকার উপর পা দিয়ে যাচ্ছে। এইটা স্বাধীন, এইটা মুক্তিযুদ্ধের প্রতি সম্মান না। আপনি যখন আরেকজনের জাতীয়তাকে নিয়ে আঘাত করেন, এটাও কিন্তু একটা নোংরামি। আপনি যেটা করছেন সেটা কি পাকিস্তানের কোনো স্টুডেন্ট করতে পারে না? এটা কোনো ব্যাপার? সো তার মানে কি দাঁড়াচ্ছে, আপনি যখন অন্যকে অসম্মান করবেন, অন্যের পতাকাকে অসম্মান করবেন, অন্যের জাতীয়তাকে অসম্মান করবেন, আপনার উপরও সেটা আসবে। এই রাজনৈতিক দলগুলো একজন একটা দলকে যখন বিশ্রী ভাষায় আক্রমণ করে, তখন সেটাও তার আসবে এবং সেটা সহ্য করতে হবে। আমরা একটু সাম্প্রতিক রাজনীতির দিকে যদি একটু চোখ দেখি, কাল তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন বলা যায় যে অনেকটা দোরগোড়ায় চলে এসেছে। নির্বাচন আদৌ হবে কিনা, ঠিকভাবে হবে কিনা, সব নিয়ে যত শঙ্কা ছিল তা কি আস্তে আস্তে আসলে কেটে যাচ্ছে? শঙ্কা কেটে যাচ্ছে। আমিও মনে করছি যে এটা গুড ইনিশিয়েটিভ। আজকে দেখলাম যে উনি বক্তৃতা রেকর্ড করছেন সিইসি এবং প্রধান উপদেষ্টার কাছে তারা, উনি বোধহয় রাষ্ট্রপতির সাথেও দেখা করেছিলেন। প্রধান উপদেষ্টার কাছে 2 জন উপদেষ্টা আবার রিজাইন লেটার দিয়েছে। তাদের সেটা বললো যে যখনই এটা করা হবে, নির্বাচনী শিডিউল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগ কার্যকর হয়ে যাবে। তো সবটাই একটা ভালো লক্ষণ। এখন রাজনৈতিক দলগুলো কিভাবে এটাকে ক্যাশ করবে এবং মাঠে তারা কিভাবে একে অন্যকে সম্মানের সঙ্গে এটা ফিল্ডে খেলবে, সেটা হচ্ছে বড় বিষয়। এখন তারা তো সেই অসম্মানের জায়গায় চলে যাচ্ছে, এই জন্যই যে এখন ভারসাম্য নষ্ট হয়ে গেছে। আপনি যতই বলেন, আওয়ামী লীগ যখন এই মাঠ থেকে সরে গেছে, তখন এখানে ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে বিএনপি আওয়ামী লীগের এত 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 ব্যবধান যে তারা একে অন্যকে সহ্য করার যে সংস্কৃতি, সেটা থেকে একটু দূরে সরে যাচ্ছে। এখন যদি আওয়ামী লীগ থাকতো তাহলে আওয়ামী লীগ বিএনপি লাগতো, তখন দেখতেন ছাগলের 3 নম্বর বাচ্চা হিসেবে বাকিগুলোও থাকতো। এখন এমন এক হয়েছে, বিএনপির জনপ্রিয়তা এত বেশি যে অন্যদের এত কম। তো সেটার একটা প্রতিক্রিয়া মাঠে দেখা যাচ্ছে আর কি। কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি জামায়াত ইসলাম একদম শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আচরণ করছেন এবং বিভিন্ন জোটও দেখা যাচ্ছে তারা কাছাকাছি। খালি মাঠে গোল দেওয়ার জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারেন। আওয়ামী লীগ আসুক না মাঠে, আপনাদের কার কি অবস্থান হয় তখন দেখা যাবে। তখন তো জাতীয় পার্টি এবং জামাত এবং এনসিপি বা আদার্স যারা থাকে, এরা তো 0-0-0 পর্যায়ে না গেলেও এমন কোনো সিগনিফিক্যান্ট দেখাতে পারবে না তারা।
রেজাল্ট দেখাতে পারবে না। বিএনপি আওয়ামী লীগের মধ্যে যদি আওয়ামী লীগ যদি থাকে বিএনপি আওয়ামী লীগের মধ্যেই রাজনীতি হবে, বাকিদের ওইখানে এত সুযোগ তখন আর নাই। এখন আপনি এর আগে রাজনীতি, এর আগে নির্বাচনগুলোতে যেটা হয়েছে শেখ হাসিনার আমলে, সেখানে আপনি আপনাকে সে কোথাও ইলেকশন করতে দেয় নাই। মানে হচ্ছে যে আপনি যান নাই, ইলেকশন করতে দেন নাই, এটা একটা গ্রামাটিক্যালি রং। আপনাকে ইলেকশন করতে দিয়েছে কিন্তু আপনি সেখানে যান নাই। প্রথম 14 ইলেকশন যদি আমরা চিন্তা করি, যে বিএনপিকে আহ্বান করেছে, বিএনপি যায় নাই, লাস্ট আওয়ারে বিএনপি সেটা প্রত্যাখ্যান করলো এবং নির্বাচন প্রতিহত করার শপথ নিল। তাতে করে এখানে এত বড় সহিংসতা হলো, প্রায় 200 লোক নির্বাচনের আগে পরে মারা গেল, ইনক্লুডিং প্রিসাইডিং অফিসার। প্রায় 200 থেকে বেশি নির্বাচন কেন্দ্র পুড়িয়ে দেওয়া হলো, এটা যেটা স্কুল কলেজ ছিল। এরপরে তারপরেও তারা বিজয়ী হয়ে গেছে এবং আমি বলবো যে তারা মেজরিটি আগেই নিশ্চিত হয়ে গেছে, ইলেকশনের আগে নিশ্চিত হয়ে গেছে। সবাই ভাবছিল যে শেখ হাসিনা অন্তত এটাকে বাতিল করে একটা অতি শীঘ্রই নির্বাচন দিবেন। তোফায়েল আহমেদ সেটা বলেছিলেন, আমরা অতি শীঘ্রই নির্বাচন একটা দেব, কারণ এটা 96 সালের নির্বাচনের মতোই হয়ে গেছিলো। বিএনপি যখন একদম ভোট কেন্দ্র ছাড়া, বিএনপি তো এটা আরও ন্যাক্কারজনক ছিল, ভোট কেন্দ্রও হয়েছিল না, তারপরও 300 আসনে প্রার্থী নির্বাচিত হয়ে গেছিল। তো সেটা তো বেশি দিন ছিল না ওই সংসদটা। তো এরাও সেটা করতে পারতো, কিন্তু এরা এতটা নির্লজ্জের মতো ক্ষমতায় থাকার করেছে আওয়ামী লীগ, তারা সেটা দেয় নাই। পরবর্তীতে 2018 সালে যে ইলেকশনটা হলো, 14তে এটা গেল, 18 সালে যে ইলেকশনটা হলো, সেখানে তো আপনাকে সবাইকে ডেকেছে, সবাই অংশ নিয়েছে, কিন্তু সবারই হাত পা বেঁধে রাখছিল আওয়ামী লীগ, যে তুমি ইলেকশনে আসো কিন্তু তোমার পা বাঁধা, তোমার হাত বাঁধা, তুমি রাস্তায় নামতে পারবে না, রাস্তায় শুধু আমরাই আছি। এবং নিশিরাতের ভোটও হয়ে গেল। এটা আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক ইলেকশন এটা, 14 বা 24 না। এবছর আওয়ামী লীগের নির্বাচনের কথা বললেন যে তাহলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না, না আমি শেষ করে দিচ্ছি আপনাকে, এই প্রসঙ্গে শেষ করছি। তারপরে 2024 যে ইলেকশন হলো, সেটা তো একতরফা হলো। যেই কথা বলছি অন্তর্ভুক্তি, যে জিনিসটা বলতেছিলাম যে এখানে শেখ হাসিনার আমলে আওয়ামী লীগকে বিএনপি বা আদার্স পার্টিকে নির্বাচনে আসতে উনি নিষেধ করেন নাই, তারা নিজেদের উদ্যোগে যান নাই অথবা গিয়ে প্রতারিত হয়েছেন। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে তুমি নির্বাচনে আসতেই পারবে না, তুমি তো মাঠেই নামতে পারবে না, তুমি মাঠের বাইরে থাকো, তুমি মাঠের যদি নামো তোমার কল্লা কেটে দেওয়া হবে, তোমার অলরেডি কল্লা কেটে দিয়েছে, যে তুমি মাঠেই আসতে পারবে না। এখন পার্থক্যটা হচ্ছে এটা, আওয়ামী লীগের যেই সামাজিক একটা বিপর্যয় হয়েছে 24-এর অভ্যুত্থান ঘিরে, বিগত সময় সেই 18-14 নির্বাচনের সময় কি কোনো দলের এরকম বিপর্যয় ছিল? না, এত বিপর্যয় তো ছিল না। সেক্ষেত্রে এখন আওয়ামী লীগের নির্বাচনের আশাটা আসলে কঠিন না? নির্বাচনে আসা তো কঠিন, কিন্তু যদি আমরা নির্বাচনে দিই তাহলে এই যে একতরফা নির্বাচন হয়ে যাচ্ছে, খালি ফিল্ডে গোল দিচ্ছে, এত গোলযোগ আর হতো না। তখন ক্ষমতার ভারসাম্য যদি থাকে, বুঝছেন, আপনারও পারমাণবিক বোমা আছে, আমারও আছে, ভারতের পারমাণবিক বোমা আছে, ইন্ডিয়ারও আছে না, তো দেখবেন একটার মারছে কয়দিন, 7 দিনও লাগে না, যুদ্ধ থেমে গেছে। আর যখন একটা দেখবে যে কোনো পারমাণবিক বোমা নাই, তখন তাকে অনবরত বোমা মেরেই যাবে। তখন এইটাই হয়েছে এখন। জামাত এবং বিএনপি ইলেকশন করছে, আর প্রধান আরেকটা শক্তি নাই, তো তাতে করে ওনাদের মধ্যে বিরোধ আরো বেড়ে যাচ্ছে এবং একতরফা ইলেকশন আমরা দেখতে যাচ্ছি আর কি। আগামী গত ইলেকশনগুলোর মতো আরেকটা একতরফা ইলেকশন দেখতে যাচ্ছি। আমরা এই প্রসঙ্গে আসবো। আমাদের সঙ্গে আরো একজন অতিথি এসে উপস্থিত হয়েছেন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগর দক্ষিণ। আজকে আমরা যেই বিষয় নির্ধারণ করেছি সেটি হচ্ছে ভিন্ন মত দমনে প্রযুক্তির ব্যবহার। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, তাও আপনাকে পেয়েছি, তাই আমরা কিছু প্রশ্ন করতে চাই। আজকে জামায়াতের আমির একটি ফেসবুকে পোস্ট দিয়ে তিনি লিখেছেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন মতের প্রতি আক্রমণ, নারীদের সম্মানহানি এবং প্রযুক্তি বা এআইয়ের অপব্যবহার করে মানুষকে হেনস্থা করার যে প্রবণতা দেখা যাচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে কেউ যখন ধর্মীয় পরিচয় বহন করে এমন অশালীনতায় লিপ্ত হন, তা আমাদের মূল্যবোধের উপর বড় আঘাত। বট বাহিনী বলে যে টার্মটা আছে, বিভিন্ন সময় শোনা যায় জামাতের সঙ্গে, জামাত শিবিরের সঙ্গে বেশি সংশ্লিষ্ট, এরকম অভিযোগ করা হয় বিভিন্ন সময়। তো এই জামাত আমিরের যে উদ্বেগ, এটা উদ্বেগের পাশাপাশি কিছুটা আত্মসমালোচনাও কি ছিল? না, উদ্বেগ, আত্মসমালোচনা তো সবার একটা ভালো জিনিস, আত্মসমালোচনা তো খারাপ জিনিস না। যেটা খারাপ সেটাকে আপনাকে খারাপ বলতে হবে।
আমি তো মনে করি যে আপনাদের আরো ধন্যবাদ জানানো উচিত ছিল জামাতের জানিয়ে আমির, ফেলেছি already, এটা আপনি মানে শোনেন নাই। হ্যাঁ এই জন্য ধন্যবাদ। আমি আসলে জ্যামে পড়ে গিয়েছিলাম, জি। মারাত্মক জ্যাম ছিল আজকে। তো দেখেন, অনেকে বট বাহিনীর আবিষ্কার জামাত শিবিরের ভিতরে করতে চেয়েছে, কিন্তু ডাকসু জাকসু রাকসু চাকসুতে কিন্তু ভোট দিয়েছে মানুষ। তো ভোট দেওয়ার আগে বলছিল যে এদের 10% অথবা জিতবে না 9%, বহু রকম প্রেডিকশন, প্রথম আলোর মতো পত্রিকার জরিপ ভুল হয়েছে। তো এটা তো বট বাহিনী ভোট দিয়ে যায়নি, ভোট তো স্টুডেন্টরাই দিয়েছে। কাজেই জামাত এরকম অনৈতিক কার্যক্রম কখনো করে কোনো কিছু গেইন করতে চায় না, এটা জামাতের পলিসি না। সেই জায়গা থেকে আমিরে জামাত কিন্তু এটা বলেছেন যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আর এআইয়ের যে ব্যবহার, এটা আমাদের নির্বাচন কমিশনও কিন্তু এটা নিষিদ্ধ করেছে। জি, আজকে তারেক রহমান বলেছেন যে ধানের শীষকে জেতানোর মাধ্যমে বর্তমানে দেশকে রক্ষা করতে হবে, নো কম্প্রোমাইজ। মানে বর্তমানে যেসব রাজনৈতিক দল আছেন নির্বাচনের দৌড়ে, কিছুক্ষণ আগে আনোয়ার আলমগীর বলছিলেন যে আওয়ামী লীগ না থাকার কারণে কিছুটা সেই একপক্ষীয় নির্বাচন হয়ে যাচ্ছে, অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না। জি, বলবে না। তো তিনি বলছিলেন যে ধানের শীষকে জেতালে দেশ রক্ষা করা সম্ভব। বিষয়টা আসলে কিভাবে দেখছেন? আসলে মার্কার চেয়ে ফ্যাক্ট হচ্ছে ব্যক্তি। মার্কা কখনো নির্বাচনের মানে জয় পরাজয়ের প্রতি হতে পারে না, নির্ধারণী হতে পারে না। আমি কেমন, এটা সবচেয়ে বিবেচ্য বিষয়। আমি তো জনপ্রতিনিধি, তো মানুষটাকে সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং লুটপাটকারীকে আপনি যদি মার্কা দিয়ে দেন, তাহলে মার্কা বাণিজ্য করতে পারবেন, এটা মনোনয়ন বাণিজ্য করতে পারবেন, পেশি শক্তি দিয়ে নির্বাচন করতে পারবেন, বাট মানুষের হৃদয়কে জাগাতে ওই পুরনো বন্দোবস্তে ফিরে যেতে হবে। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন যে ওনার এই বক্তব্য অনেক ট্রল হচ্ছে। জি, আরেকটি প্রশ্ন, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, যেহেতু আপনাকে শেষ সময় পেয়েছি, যে আমি কাল একটা জিনিস কোশ্চেন করব। জি অবশ্যই। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা এর আগে আলোচনা করেছিলাম, আপনি যেটা বললেন বট বাহিনীর, এগুলো তো আপনারা নিচ্ছেন না। বিষয়টা হচ্ছে এখন আমিরে জামাত আজকে যেটা বলেছেন আমরা ওয়েলকাম করেছি, এই সভ্যতাটুকু আমাদের থাকা উচিত যে সোশ্যাল মিডিয়া যেভাবে আমরা তো সভ্যতার দিকেই যেতে চাই। কিন্তু আপনাদের হয়ে প্যারিস থেকে এবং নিউ ইয়র্ক থেকে পলাতক ইউটিউবাররা অসভ্য ভাষায় এই যে কন্টেন্ট বানাচ্ছে, এগুলোকে আপনারা কিভাবে দেখেন? আচ্ছা দেখেন, কেউ যদি কখনো কোনো কিছু তৈরি করে, সে তার জনপ্রিয়তা ধরে রাখার জন্য কারো না কারোর কিছু পক্ষে বলে, কিছু বিপক্ষে বলে। এটাকে জামাতের হিসেবে কাউন্ট করার কোনো সুযোগ নেই। ওদেরকে আপনারা অন করেন কিনা? না, আমরা তাদের সব বক্তব্যকে আমাদের বক্তব্য মনে করি না। তারা জামাতের পোস্ট, পদবি কিংবা জামাত কর্তৃক নিযুক্ত এরকম কোনো কিছু না। তারা আমাকে গালি দিলে সেটা আপনারা গ্রহণ করেন না? আপনাকে গালি দিলে কেন? আপনি আমি আমার কথা বলছি, তারা আমাদেরকেও তো গালি দেয়, তারা আমাদের বিরুদ্ধেও বলে। সো দ্যাট এটা তাদের ব্যক্তি স্বাধীনতা, বা তারা সেখান থেকে বলছে। আমি মনে করি কেউ কারো আমি আমাকে শেষ করতে দেন। সেটা হচ্ছে যে তারা জামাতের কেউ না, সেটা প্যারিস থেকে বলুক, লন্ডন থেকে বলুক, আর অস্ট্রেলিয়া থেকে বলুক, এটা যেখান থেকেই বলুক না কেন, নিউ ইয়র্ক থেকে বলুক, হ্যাঁ তারা নির্যাতিত, নিষ্পেষিত ছিল। তারা নির্যাতনের মুখে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, থাকতে পারে নাই, তাদের জীবন হুমকির মুখে ছিল। তারা বর্তমান বাংলাদেশকে তারা নিজেদের মতো করে বলছে, এটা জামাতের কোনো বক্তব্য না। এটাকে জামাতের বক্তব্য হিসেবে কেন আসে না তারা? সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন। আমি তো তার অ্যানসার তো আমি দিতে পারি না। একদম ক্লিয়ার হতে চাই যে তারা তাদেরকে আপনারা আপল করেন কিনা। না, আমরা এটাকে আপনারা দেখেছেন যে আমরা একদিকে আমিরে জামাত বলবে যে আমরা এই অশ্লীলতা পছন্দ করি না, আবার আরেকদিকে তার পক্ষ নিয়ে অশ্লীলতা ছড়াবে এই সোশ্যাল মিডিয়ায় এবং অন্যদেরকে গালি দিবে। জামাতকে, বিএনপিকে গালি দিচ্ছে, আওয়ামী লীগকে গালি দিচ্ছে, অন্য দলকে গালি দিচ্ছে। সংস্কৃতি যে সহজেই বন্ধ হবে তা না, কারণ যে পরিমাণ গালিগালাজ হয়েছে, মিডিয়া দখল করে যে পরিমাণ মানে ভোটারবিহীন নির্বাচন হয়েছে। ভাই একটু আগে বলছিলেন যে ফাঁকা মাঠে গোল, তো তিনবার ফাঁকা মাঠে গোল দিয়েছে আওয়ামী লীগ, ঠিক আছে। তো সে সময় তো বলতে পারেন নাই সাহস করে, এখন তো তাও সাহস করে বলতেছেন, আলহামদুলিল্লাহ। এটা একটা বড় গুম, খুন, হত্যা, সন্ত্রাস, নির্যাতন, ক্রসফায়ার, বাংলাদেশকে লুটপাট করে শেষ করে দিয়েছে। কোন অধিকার বলে ইন্ডিয়া একজন খুনি সন্ত্রাসীকে আশ্রয় দিয়ে দেয়? এর বিরুদ্ধে কিছু বলেন 2 লাইন, তাহলে তো আমরা একটু ভালো লাগবে। আমাদের আজকে শেষ করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।